রাজদুলারি ছবির গল্প লিখেছেন দেলোয়ার জাহান জন্টু, আর রাজদুলারি ছবিটি পরিচালনা করেছেন শফি বিক্রমপুরী। আর রাজদুলারি ছবিতে অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে শাবানা, ওয়াসিম, জসিম, আহমেদ শরীফ, আদিল, আরও অনেকেই অভিনয় করেছেন রাজদুলারি ছবিতে। রাজদুলারি ছবির নাম ভূমিকা অভিনয় করেছেন শাবানা। রাজদুলারি ছবির গল্পে দেখা যায় শাবানা থাকে রাজার মেয়ে। ঘটনাক্রমে দেখা যায় শাবানায় বড় হয় এক যাযাবরের আস্তানায়। সেখানে থাকে তার সহকর্মী জসিম এবং তার অনেক লোকজন, এবং যাযাবরের সর্দার থাকে আহমেদ শরীফ। তো এদিকে দেখা যায় গল্পে যে রাজার আরেক পুত্র থাকে ওয়াসিম। তো ওয়াসিম একদিন সে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে দেখে যে একটা মেলার ভিতরে কিছু মানুষ নাচ গান করতেছে। তখন ওয়াসিম সেখানে গিয়ে শাবানাকে এক নজর দেখার পর সেখান থেকে চলে আসে। তখন ওয়াসিম শাবানার পিছু নিতে থাকে। এক পর্যায়ে দেখা যায় গল্পে শাবানা ওয়াসিমের সাথে প্রেম হয়ে গেছে, কিন্তু শাবানা জানে না যে ওয়াসিম রাজার ছেলে, এবং শাবানা এও জানে না যে সেও এক রাজার কন্যা এবং রাজার মেয়ে। তবে তাদের প্রেম হয়ে যায়। একদিন রাজা অর্থাৎ ওয়াসিমের বাপ ওয়াসিমের জন্মদিন পালন করবে। তো পালন করার সময় ওয়াসিমের বাপ বলে যে এখানে ভালো কে নাচ গান করে তাদের খবর দাও। তো ওয়াসিমের যে পাক পেদা থাকে তারা রুল পিটিয়ে বলে যে তোমাদের যাযাবরের ভিতরে কে ভালো নাচতে পারে, নাচ গান করতে পারে, তাদের নিমন্ত্রণ করা হলো। তো ওয়াসিম জানে না যে শাবানা তার রাজদরবারে আসবে এবং তার জন্মদিনে সে নাচ গান করবে। কিন্তু এদিকে ওয়াসিম শাবানার সাথে প্রেম হয়ে গেছে। জসিম এই খবরটা জানে না। জসিম শাবানার সাথে ডোল পিটায় এবং সে শাবানার সাথে তাল দিয়ে নাচে এবং গান বাজনা করে। কিন্তু জসিম এদিকে মনে মনে শাবানাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, এবং এত ভালোবাসে যে সে নিজে ভাষায় প্রকাশ করতে পারে না। কিন্তু যেদিন ওয়াসিমের জন্মদিনে শাবানা এবং জসিমের লোক অথবা জসিম নিজেরা আসবে, তখন দেখা যায় ওয়াসিম বসে আছে রাজদরবারের এক সিংহাসনের আসনে তার বাপের পাশে, আর জসিম, শাবানা এবং তার কিছু দলবল আসে নাচ গান করতে। সেখানে একটা গান হয়, যে গানটা হলো এই, আরে 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 মন পায়ের গুম গুম চম 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 বাজে দেখো রে দেখো আমারে। তো এই গানটা যখন বাজতেছি, এদিকে জসিম লক্ষ্য করে যে ওয়াসিম এবং শাবানা দুজন দুজনের দিকে ভালো করে তাকিয়ে আছে। কিন্তু জসিম এও ভাবতে পারে না যে শাবানার সাথে ওয়াসিমের প্রেম হয়ে গেছে। কিন্তু ওয়াসিম তো শাবানাকে দেখে অবাক, এবং শাবানা ওয়াসিমকে দেখে অবাক যে আমি যাকে ভালোবাসি সে তো একটা সাধারণ মানুষ ছিল, কিন্তু সে যে রাজা ছিল সেটা তো জানতে পারে না। কিন্তু জসিম তখন বুঝতে পারে না। এদিকে নাচ গান শেষে ওয়াসিম দৌড়ে তার পিছনে শাবানা চলে যায়, হাল কাটিয়ে। এর পরের দিন দেখা যায় যে ওয়াসিম শাবানার কাছে যায়। শাবানা নদীর ধারে দাঁড়িয়ে আছে এবং একটা গাছে হেলান দিয়ে। তখন ওয়াসিম সেখানে উপস্থিত হয়। ওয়াসিম গিয়ে বলে শাবানাকে, তো শাবানায় তাকে প্রত্যাখ্যান করে যে তুমি যে রাজার ছেলে, তুমি আমাকে কখনো আগে তো বলোনি, কারণ আমি তো রাজার ছেলেকে ভালোবাসতে পারবো না। আমি সাধারণ একটা যাযাবর, নাচ গান করে 2 পয়সা ইনকাম করি, সেখান থেকে আমাদের সর্দার আমাদের খাওয়ান খোরাকের ব্যবস্থা করে। তো ওয়াসিম বলে আমি রাজার ছেলে, তাতে কী হয়েছে, তুমি তো দুলারি, ঠিক না? তোমাকে আমি ভালোবাসিছি এবং ভালোবাসবো, এবং তুমি যদি আমাকে ভুল বুঝে আমাকে না করো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে মনে কষ্ট পাবো, কিন্তু আমি হয়তো এই জীবন রাখবো না। তখন শাবানা বলে তোমার জীবন রাখো বা না রাখো সেটা আমার কিছুই করার নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তুমি রাজার ছেলে, আমি সামান্য একজন নাচনেওয়ালি হিসেবে বলা যায়, কিন্তু আমি তো এটা করতে পারবো না, কারণ আমার যে বাপ আছে সে বাপ কখনো এটা মেনে নেবে না। আর তোমার বাপের দয়াই তো আমরা এই যাযাবর বস্তিতে বসবাস করতেছি, আর তুমি যদি এখন আমার উপর এরকম ভালোবাসার চাপ সৃষ্টি করো, তাহলে তো আমরা বাধ্য হয়ে এখান থেকে চলে যাব। এই দৃশ্যটা আবার জসিম দেখে ফেলে। দেখে ফেলার পর এক পর্যায়ে সেখান থেকে জসিম চলে যায়। তো এদিকে দেখা যায় ওয়াসিম এবং শাবানার
কিছু তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের আবার মিলও হয়ে যায়, তারা দুজন দুজনকে বুঝতে পারে। তো শাবানা বলে, ঠিক আছে, তুমি জেনে শুনে যদি একটা গরিব মেয়ে অথবা নাচনলিকে তোমার বাড়ির বউ করে নিতে চাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বাপ কখনো মেনে নেবে না। তো এই কথা বলার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে মিরচেন চলে আসে। গান শেষে ওয়াসিম যখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, তারপর থেকে জসিম গিয়া পিছু দাঁড়ায়। তখন জসিম বলে, শুনেন শাহজাদা, আপনি কিন্তু গরিবের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছেন। আপনি কিন্তু অনেক লোভ দেখাচ্ছেন আমার সহকর্মী দুলারিকে, কিন্তু এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। কারণ আমি দুলারিকে ভালোবাসি, দুলারি আমাকেও ভালোবাসে। আমরা দুজন দুজনকে বিয়ে করব এবং দুলারের বাপ আমাকে কথা দিয়েছে। আপনি যদি আমাদের মাঝখানে আসেন তাহলে কিন্তু আপনার সাথে চরম একটা যুদ্ধ শুরু হবে। আপনি ভালো ভালো আর এই তলাতে আসবেন না, আর যদি আসেন তাহলে খারাপ হবে। তো ওয়াসিম বলে, শোনো, তোমরা নাচো গাও, ঠিক আছে, কিন্তু আমি যাকে ভালোবেসেছি মন প্রাণ দিয়ে, তুমি কখনোই সেটা ভাঙতে পারবে না। তখন জসিম বলে, আমি সেটা ভেঙে দেখাবো। তখন এক পর্যায়ে দেখা যায় ঘটনাক্রমে দুজনের একটা মারামারি শুরু হয়ে যায়, অ্যাকশন দৃশ্য। জসিম একটা মারে, ওয়াসিম একটা মারে, জসিম একটা মারে, ওয়াসিম একটা মারে। এভাবে মারামারি এক পর্যায়ে দেখা যায় যে সর্দার এসে হাজির হয়। এই তোমরা কেন মারামারি করতেছো? তখন জসিম বলে, সর্দার শোনেন, আপনি তো কথা দিয়েছিলেন দুলারিকে আমার হাতে তুলে দিবেন, কিন্তু দুলারিকে নিয়ে এই শাহজাদা প্রেম ভালোবাসা সিনেমিনি করতেছে, এটা আপনি কিভাবে মেনে নেবেন? তখন সর্দার বলে, এটা অসম্ভব। আপনি হলেন শাহজাদা আর আমার মেয়ে হলো একটা নাচনেওলি। আপনার সাথে আমাদের কখনো মিল হতে পারে না, আর আপনার বাপ কখনো মেনে নেবে না। আমি কথা দিয়েছি যে জসিমের সাথে আমি দুলারির বিয়ে দেব, হ্যাঁ, এটাই আমার ফাইনাল। কিন্তু আপনি যদি আর কখনো এই তল্লাটে আসেন তাহলে কিন্তু আমরা আপনাকে অপমান করতে বাধ্য হব। তো ওয়াসিম বলে, আপনারা অপমান করেন, আমাকে মারেন, কিন্তু আমি দুলারিকে ভালোবাসি, দুলারিকে ভালোবেসে যাব। প্রয়োজনে যদি জীবন দিতে হয় তাও দেবো, তাতে কোনো আপত্তি করবো না, কিন্তু আমি দুলারিকে ভালোবেসে আমার রাজপ্রাসাদে ঠাঁই দেব। এই কথা বলার পর সর্দার রেগে গিয়ে বলে, এত বড় স্পর্ধা আপনার, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ আপনি রাজার ছেলে। আমরা আমরা কিন্তু আপনার সাথে কোনো বেয়াদবি করতে পারবো না। ভালো ভালো আপনি আর আসবেন না। তখন ওয়াসিম বলে, আমি অবশ্যই আসব। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসব। আমি বা আব্বা হুজুরের অনুমতি নিয়ে আসব। আপনারা যাই কিছু করেন না কেন, আপনারা আমার কিছুই করতে পারবেন না। এই কথা বলে ওয়াসিম সেখান থেকে চলে যায়। জসিম বলে, সর্দার শোনেন, আপনাকে একটা স্পষ্ট কথা বলি, দুলারিকে যদি আমার হাতে তুলে না দেন তাহলে আপনার সর্দারই থাকবে না, সেই সর্দার হয়ে যাব আমি। কারণ আপনাকে মান্য করি, আপনি বলেছিলেন দুলারিকে আমার সাথে বিয়ে দিবেন, কিন্তু এখন যদি আপনি কথা দিয়ে কথার বরখেলাপ করেন, হ্যাঁ, সেই রাজার ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন, এটা আপনি ভুল করবেন। কারণ আমি ছোটোবেলা থেকে দুলারিকে ভালোবাসি এবং দুলারিও আমাকে ভালোবাসে। এই কথা বলার পর তখন সর্দার বলে, ঠিক আছে, আমি যে কথা দিয়েছিলাম সেই কথাই রাখবো। আমি কখনো কথার বরখেলাপ করবো না, দুলারিকে তোমার সাথে আমি বিয়ে দেব। তখন যাযাবরের সর্দার এবং জসিম চলে যায় তাদের আস্তানায়। তখন গিয়ে সর্দার বলে, দুলারি এদিকে আয়, তুই নাকি রাজার ছেলে কে ভালোবাসিস? তখন শাবানা অর্থাৎ দুলারি বলে, হ, আমি রাজার ছেলেকে ভালোবাসি। অসম্ভব, তুই শাহজাদাকে ভালোবাসতে পারিস না, কারণ তুই আমার মেয়ে, আমরা গরিব, তারা বড় লোক, কখনোই আমাদের ভালোবাসাকে মেনে নেবে না। তোর সাথে রঙ্গ তামাশা করতেছে, তোকে বাড়ির চাকরানি বানাবে রাজপ্রাসাদের, তোকে বউ করে বানাবে না। যে হ্যাঁ শাহজাদা দেখছ না, সেই শাহজাদা তোর রূপ যৌবনে পাগল হয়েছে। যখন তার রূপ যৌবন দেখে তার মন ভরে যাবে এবং তোর যা ইজ্জত সম্মান আছে ছিনিয়ে নিয়ে যখন সে তার মন ভরে যাবে, তখন তোকে লাথি মেরে ফেলে দেবে রাজপ্রাসাদ থেকে। তুই তো রাজপ্রাসাদের দাসের যোগ্য না, তুই কিভাবে এত বড় সাহস পেয়েছিস? আজ তোকে ইচ্ছা মতো মারবো। তখন সর্দার গিয়ে শাবানাকে মারে। তখন শাবানা অর্থ দুলারি বলে, না, আমি শাহজাদাকে ভালোবাসি, আমি শাহজাদাকে বিয়ে করব, আর কেউ না। তখন সর্দার বলে, না, আমি তোকে জসিমের সাথে বিয়ে দেব। আমি কথা দিয়েছিলাম দুলারাকে আমি তোর হাতে তুলে দেব, আর সর্দারিও তোর হাতে তুলে দেব। আমি তো জসিমের সাথে কথার বরখেলাপ করতে পারবো না, এটা আমার সর্দারের নিয়ম নীতি না। তখন জসিম বলে,
শোন দুলারি, তুই যদি আমার কথার অবাধ্য হইস তাহলে আমি কি করতে পারি তুই কল্পনা করতে পারিস না। তোর এই রূপের অহংকার আমি ভেঙে চুরমার করে দেব, যাতে ওই শাহজাদা শুনে, হ্যাঁ, সে আর কখনো তোর কাছে না আসে। তখন দুলারি বলে, তোর এত বড় সাহস, তুই আমার রূপের অহংকার ভেঙে দিবি? আমার জীবন থাকতে তুই আমার গায়ে স্পর্শ করতে পারবি না। এতদিন তোর সাথে আমি নাচ গান করে এসেছি, তাই বলে এই না যে আমি তোকে ভালোবাসি। তখন জসিম বলে, তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, কিন্তু আমি তোকে বিয়ে করবো, এটাই ফাইনাল, এর কোনো বিকল্প হবে না। তো জসিম বলে, সর্দার আপনি দুলারিকে বুঝান, আর যদি দুলারি বুঝ না মানে তাহলে কিন্তু আমি আর কি করব আপনি ভাবতেও পারেন না। এদিকে কথা বলে জসিম চলে যায় রাজদরবারে। রাজদরবারে গিয়ে রাজার সাথে দেখা করে। রাজার সাথে গিয়ে দেখা করে রাজাকে বলে, সালাম দিয়ে বলে, শোনেন, আপনি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আমরা তো গরিব, আমরা গরিব প্রজা এবং যাযাবর, আমরা নাচ গান করে চলি। আপনার ছেলে আমাদের মেয়ে দুলারি প্রেমে পড়েছে, সে নাকি আমাদের মেয়ে দুলারির সাথে নাকি প্রেম ভালোবাসা করে তাকে নাকি বিয়ে করবে, এই কথা আপনার ছেলে বলেছে এবং আপনার ছেলের সাথে আমার মোকাবেলা হয়েছিল। তখন রাজামশাই বলে, কি এত বড় স্পর্ধা, সামান্য একটা নাচনৌলিকে সে এই রাজবাড়ির পুত্রবধূ করে নিয়ে আসবে, এটা তো হতেই পারে না। তখন বলে, ঠিক আছে তুমি যাও, আমি এটা দেখতেছি কি করা যায়। তখন ওয়াসিমের বাপ, হ্যাঁ, রাজা গিয়ে শাহজাদাকে বলে, কি শাহজাদা, কি শুনতেছি, তুমি নাকি দুলারি নামে এক নাচনৌলিকে ভালোবাসো? এটা তো কখনো হতেই পারে না। তুমি যদি এরকম আর কোনো কাজকর্ম করো তাহলে কিন্তু আমি তোমাকে তেজ্যপুত্র করতে বাধ্য হব, কারণ তোমার মতো এমন ছেলে আমার দরকার নাই। আমি নিঃসন্তান হয়ে যাব, কিন্তু আমি কখনো একটা নাচনৌলিকে এই রাজদরবারের পুত্রবধূ হিসেবে মেনে নেব না। এই কথাটা তুমি কান খুলে শুনে রাখো। তখন ওয়াসিম বলে, শোনেন, আমি আপনার ছেলে, আমার শরীরে বইছে আপনার রক্ত। আপনার যদি জিত থাকতে পারে তাহলে আমারও জিত থাকতে পারে। আপনি যদি সেই নাচনৌলি অর্থাৎ দুলারিকে আমাদের এই বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে না নেন তাহলে আমি আজই এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। তখন ওয়াসিমের মা দৌড়ে আসে, বাবা তুই যাস নে, তুমি আমার ছেলেকে ফিরাচ্ছ না কেন? তখন রাজামশাই বলে, তোমার ছেলে বেয়াদব হয়ে গেছে, তোমার ছেলে একটি নাচনৌলিকে ভালোবাসে, নাচনৌলির প্রেমে পড়েছে, সে নাচনৌলি হবে নাকি আমাদের এই রাজপ্রাসাদের রানী? হ্যাঁ, এটাকে হয়? এটা কখনো হয় না। তখন ওয়াসিমের মা বলে, বাবা তুই একটি নাচনৌলিকে তো আমাদের বাড়ির পুত্রবধূ করে আনতে পারিস না, কারণ আমরা রাজা, তোমার বাপ রাজা, তুই হলো শাহজাদা, তোর সাথে একজন শাহজাদিরই মিল হবে, কিন্তু একজন নাচনৌলির না। তখন ওয়াসিম বলে, তোমরা যদি দুলারিকে এই বাড়ির পুত্রবধূ করে না মানো তাহলে আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ না বাবা তুই যাইস না, বাবা আমার মনে কষ্ট দিয়ে তুই যাইস না। তখন ওয়াসিম সেখান থেকে চলে যায়। ওয়াসিম চলে গিয়ে সেই ঠিক যাযাবরের রাস্তা না চলে যায়। তখন সাবানাকে দৌড়ে গিয়ে বলে, আমি আমাদের রাজপ্রাসাদ ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কোথায় যাব? তখন সাবানা বলে, না আমি তোমাকে ফিরিয়ে দেব না। তখন জসিম বলে, আপনার এত বড় সাহস, আপনি আবার এখানে চলে এসেছেন, আজকে আপনাকে উচিত শিক্ষা দেব। তখন এখানে অনেক মারামারি হয়। মারামারি হওয়ার পর সর্দার বলে, আচ্ছা জসিম, তোমাকে একটা কথা বলি, শোনো, আমি কথা দিয়েছিলাম যে আমি দুলারিকে তোমার হাতে তুলে দেবো, কিন্তু দুলারিকে তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না। এখন তো আমি আর কথাটা রাখতে পারতেছি না, কারণ আমার মেয়ের দিকে তো তাকাতে হবে, কারণ আমি আমার মেয়েকে পছন্দ করে ভালোবাসি, আমি তো কথা রাখতে পারবো না। তখন তো এক পর্যায়ে সর্দার বলে, যাও শাহজাদা, তুমি দুলারিকে নিয়ে পালিয়ে যাও সেখান থেকে। যখনই ওয়াসিম মানে জসিমকে মেরে আহত করে সাবানাকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর ওয়াসিম মানে আহত অবস্থা থেকে ফিরে এসে সে জ্ঞান ফিরে পায়। আওয়ার পরে দেখা যায় সর্দার বসে আছে। তখন জসিম বলে, সর্দার সাহেব দুলারি কোথায়? কয় শাহজাদা নিয়ে চলে গেছে। কয় কি এত বড় স্পর্ধা? তখন জসিম সর্দারকে সে তরবারি দিয়ে মেরে ফেলে। তরবারি দিয়ে মানে একটা, হ্যাঁ, কোপ দেয়, কোপ দেওয়ার পর কল্লাটা ফেলে দেয়। তখন বলে, আজ থেকে আমি সর্দার। এই তোরা সবাই শুনে রাখ, আমি আজ থেকে এই যাযাবরের সর্দার, তোরা আমার কথা সবাই শুনবি, আর যদি না শুনবি তাহলে এক একটার
গর্দান আমি এই সর্দারের মতো কেটে ফেলবো। আর তোরা যেভাবে পারিস দুলারিকে আমার কাছে ধরে নিয়ে আয়, আর যদি না আনতে পারবে ধরিয়ে তাহলে তোদেরকে আমি আস্ত রাখবো না। তখন জসিমের কথা মতো সবাই চলে যায়। তো চলে যাওয়ার পর এক পর্যায়ে দেখা যায় ওয়াসিম এবং শাবানাকে নিয়ে, ওয়াসিম ঘোড়ায় চড়ে দূর অন্য একটা এলাকায় চলে যায়। সেখানে চলে যাওয়ার পর শাবানাকে নিয়ে সে পালিয়ে আরেকটি রাজদরবারে উঠে। রাজদরবারে ওঠার পর দেখে যে রাজা এবং রানী সেখানে কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে? কারণ তার মেয়ে হারিয়ে গেছে প্রায় 20 বছর যাবৎ। সেই 20 বছর ধরে তারা কান্নাকাটি করতেছে। তো সেখানে যায়। সেখানে যাওয়ার পর ওয়াসিম এবং শাবানা তাদেরকে রাজামশাইকে বুঝিয়ে বলে যে দেখেন আমরা এরকম একটা বিপদে পড়ে এসেছি, আপনারা যদি আমাকে আশ্রয় দেন। তখন রাজামশাই এবং রানী শাবানা এবং ওয়াসিমকে আশ্রয় দেয় এবং তারা তার থাকার জন্য জায়গা দেয়। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে ওয়াসিমের শাবানাকে ভুল বুঝে। তখন শাবানা বলে তুমি আমাকে ভুল বুঝছো কেন? আচ্ছা তুমি যে আমার সাথে পালিয়ে এসেছো, যদি কখনো জসিম আবার তোমাকে তুলে নিয়ে যায় তখন তুমি কি তার সাথে চলে যাবে? তখন শাবানা বলে তোমার সাথে যখন আমি পালিয়ে আসতে পেরেছি তখন তো ওই জসিমের কথা প্রশ্নই আসে না। তো শাবানার হাতের ভিতরে একটা তাবিজ ছিল, সেই তাবিজটা শাবানার বাপ মা শাবানাকে পরিয়েছিল এক দরবেশের মাধ্যমে। তো একদিন মানে নতুন যে রাজা এবং রানী, শাবানার হাতে একটি তাবিজ দেখা যায়। তখন রানী গিয়ে বলে আচ্ছা মা তোমার হাতে এই তাবিজটা কিসের? তখন শাবানা বলে আমি ছোটবেলা আমার বাপ এবং মার সাথে বেড়াতে গিয়েছিলাম, তো জাহাজ ডুবে সেখান থেকে আমি হারিয়ে গিয়েছিলাম। তো আমার হাতে তাবিজটা বাঁধা ছিল, কিন্তু এক যাযাবরের সর্দার আমাকে কুড়িয়ে নিয়েছিল। আমাকে সেই যাযাবরের সর্দার একদিন বলেছিল, তো সেই থেকে এই তাবিজটা আমার হাতেই বাঁধা। বড় হয়েছি তারপরে তাবিজটা আমি রেখেছি। তখন রাজাকে গিয়ে রানী গিয়ে বলে যে শোনো আমাদের মেয়ে তো জাহাজ ডুবে থেকে হারিয়ে গিয়েছিল। তখন রাজামশাই বলে আমাদের মেয়ে তো জাহাজ থেকে হারিয়ে গিয়েছিল। আচ্ছা আমাদের মেয়েকে তো একটা তাবিজ পরিয়ে দিয়েছিল একটি দরবেশ বাবা, সেই দরবেশ বাবার রাস্তাটা কি তুমি জানো? তখন সে রাজামশাই বলে অবশ্যই জানি। আচ্ছা তার কাছে আমাকে নিয়ে চলো তো। তখন রাজামশাই এবং রানী তারা দরবেশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তখন দরবেশ বলে ঠিক আছে, আমি তাবিজটা আপনার মেয়েকে পড়িয়েছিলাম এবং আমি কি কি বাক্য লিখেছিলাম সেটা আমি জানি। যদি ওই বাক্যের সাথে মিলে যায় তাহলে আমি বুঝতে পারবো যে সেটা আপনার এই মেয়ে। তখন দরবেশকে নিয়ে আসে। দরবেশকে নিয়ে আসার পরে দেখা শাবানা বসে আছে, ওয়াসিম বসে আছে। তখন শাবানাকে বলে মা আচ্ছা তোমার তাবিজটা দাও তো দেখি। তখন দরজা বাবা খোলার পরে সব খোলার পরে দেখে যে একটা যে বাক্যটা লেখা আছে সেই বাক্যটা সে চিনতে পারে। তখন রাজামশাইকে বলে রাজামশাই এটি আপনার মেয়ে। তখন রাজামশাই জড়িয়ে ধরে শাবানাকে। তখন এই শাবানার মা জড়িয়ে ধরে। তখন শাবানা বুঝতে পারে যে সে রাজদুলারি, সে এবং রাজনৌলি না। তখন ওয়াসিম আসে এবং শাবানাকে নিয়ে রাজদরবারে, মানে নিজের বাড়িতে। সেখানে বলে আব্বা হুজুর এই যে এই মেয়েটা দেখছেন না, সে তো একটা রাজার মেয়ে। দক্ষিণ পাড়ার যে রাজা আছে না, সুমন চৌধুরী, সে হইল কিনা এই সুমন চৌধুরীর মেয়ে। তখন সেই রাজামশাই আসার পরে বলে আরে রাজামশাই আপনি। তখন ওয়াসিমের বাপ বলে কি ব্যাপার, কি হয়েছে, ঘটনা খুলে বলো। তখন রাজামশাই মানে শাবানার বাপ শাবানার মা সব ঘটনা খুলে বলার পরে তখন ওয়াসিমের বাপ বলে তাহলে তো কোনো কথাই নেই, এত রাজদুলারি, আমাদের বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্য। এদিকে ওয়াসিম সব ঘটনা শোনার পর এবং শাবানা ঘটনা সব শোনার পর ওয়াসিম এবং শাবানার বিয়ে দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করে। এদের গল্প দেখা যায় জসিম যখন জানতে পারে যে শাবানা রাজার মেয়ে, তখন শাবানাকে তুলে আনার জন্য সে লোক নিয়ে চলে যায় এক পর্যায়ে রাতের বেলা রাজদরবারে শাবানাদের বাড়িতে। সেখান থেকে শাবানাকে তুলে নিয়ে যায় এক জঙ্গলে গুহায়। সেখানে গিয়ে শাবানাকে জোর করে বিয়ে করার চিন্তা ভাবনা শুরু করে। এদিকে পাক পেয়াদারা খবরে জানায় ওয়াসিমকে যে আপনার হবু স্ত্রীকে জসিম সে তুলে নিয়ে গেছে এক জঙ্গলে। তখন সে
বীরের বেশে ঘোড়ায় চড়ে তার সৈন্যবাহিনী নিয়ে সেই জঙ্গল আক্রমণ করে। সেখানে আক্রমণ করার পর জসিম এবং ওয়াসিমের সেখানে অনেক মারামারি হয়, অনেক অ্যাকশান হয়, অনেক তরলবাজি হয়। তো এক পর্যায়ে দেখা যায় জসিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ওয়াসিম ছুরি দিয়ে জসিমকে আঘাত করার পর জসিম মারা যায় এবং সব লোকদেরকে ধরে বন্দি করে নিয়ে আসার পর তখন জসিম তো মারাই গেল। তো ওয়াসিম এবং শাবানাকে নিয়ে আবার রাজদরবারে চলে আসে। সেখানে শাবানা এবং ওয়াসিমের বিয়ে অনুষ্ঠিত হয়। তারা তাদের সংসার বুঝে পায়। তখন ওয়াসিমের বাপ তাকে পুত্রবধূ হিসেবে অর্থাৎ রাজদুলের হিসেবে মেনে নেয় এবং শাবানার বাপ মা ওয়াসিমের হাতে শাবানাকে তুলে দেয়। ধুমধাম করে বিয়ের আওয়াজ বাজতে থাকে এবং নাচ গান হইল্লোড় করতে থাকে। তো গল্পটি এভাবেই শেষ করে রাজদুলারি ছবির গল্প। এই গল্পটি লিখেছিলেন দেলোয়ার জান জন্টু। দেলোয়ার জান জন্টু খুব সুন্দর করে গুছিয়ে গল্পটি লিখেছিলেন আর পরিচালনা করেছিলেন ছবি বিক্রমপুরী, এবং ছবি বিক্রমপুরী খুব সুন্দর করে পরিচালনা করায় ছবিটি হলে মুক্তি পায় এবং দর্শক জনপ্রিয়তা পায়। তবে দেলোয়ার জান জন্টু একজন ভালো গল্প লিখতেন, একজন ভালো গল্পকার ছিলেন নিঃসন্দেহে বলা যায়, এবং ছবি বিক্রমপুরী একজন ভালো পরিচালক ছিলেন। এবং ছবি বিক্রমপুরীর পরিচালনায় ছবিটি খুব দারুণভাবে সফলতা পায় এবং এমন সফলতা পায় যা আর বলার বাইরে রাখে না। সেই সময় কয়েক লক্ষ টাকা এই ছবিতে ইনকাম করে, আয় করে। তো দেলোয়ার জান জন্টু একজন সফল যে একজন পরিচালক এবং গল্পকার তার প্রমাণ রাজদুলারি ছবিতে। তারপর দেলোয়ার জান জন্টু আরেকটি ছবি সে গল্প লিখে, সেটা হলো বাহাদুর। তো বাহাদুর ছবিটাও সে ভালো গল্প লিখেছিল এবং ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। তো দেলোয়ার জান জন্টু এবং শফি বিক্রমপুর তারা দুজনেই ভালো মিল ছিল বিদায় দেলোয়ার জান জন্টু একদিন শফি বিক্রম সাহেবকে বলেছিল, ভাইয়া আমি এই গল্পটা মাত্র একদিনে লিখেছিলাম, তবে এই গল্পটাতে এত সুন্দর একটা গল্প মানে একটা ছবি হবে, ছবির নাম রাজদুলারি দেওয়া হবে আমি ভাবিনি। তো আপনার কথা মতো ছবির নাম রাজদুলারি দিয়েছি এবং ছবিটা তো সফলতা পেয়েছে। তখন শফি বিক্রমপুরে বলে, আমি খুব খুশি হয়েছি। তখন দেলোয়ার জান জন্টু এবং শফি বিক্রমপুরে কোলাকুলি করতে থাকে। রাজদুলারি ছবির গল্পটা এইভাবেই শেষ হয়। তবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনার গল্পটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে আপনারা দেখবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন এবং নতুন নতুন গল্প পাওয়ার জন্য পুরাতন ছবির আপনারা পাবেন। এবং আমি কথা দিচ্ছি যে আপনাদের পুরানো ছবির গল্প আপনাদের শোনাবো। তবে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আমাকে গালমন্দ করবেন না এবং আমি আশা করি আপনারা আমার কথাগুলি রাখবেন, কারণ আমি একজন গল্পকার এবং আমি পুরানো ছবির গল্পই নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।